বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানের আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী নিয়ে একটি পর্যালোচনামূলক ক্লাস করছি। এটি পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস হওয়ায় আমাদের এই ক্লাসটি শুধু মূল টপিকস গুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ সীমাবদ্ধ থাকবে। আমরা পর্যায় সারণী অধ্যায়ে সম্ভাব্য আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে বলে আমাদের সম্ভাব্য ধারণা, আমরা সেই অংশগুলোর উপরে একটু বেশি জোর রাখবো। তো প্রথমে আমরা দেখি যে এই অধ্যায়ে আসলে মূল যে সিলেবাসের অংশ সেগুলো কি। এখানে পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর ভৌত রাসায়নিক ধর্ম, তার বৈশিষ্ট্য, পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ইত্যাদি বিষয়গুলো আমাদের এই আলোচনায় মূলত আসবে। তো প্রথমে আমরা পটভূমির আলোকে কিছু কথা বলছি যে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর ক্ষেত্রে অনেক রসায়নবিদ নানাভাবে এটিকে সাজানোর প্রচেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ উনি সর্বপ্রথম আমাদের কাছে গ্রহণযোগ্যভাবে একটি পর্যায় সারণী উপস্থাপন করতে সক্ষম হন এবং তার পর্যায় সারণী সাজানোর ক্ষেত্রে তিনি একটি মৌলিক নীতিমালার আলোকে এটি সাজান, যেটিকে আমরা মেন্ডেলিফের সূত্র হিসেবে জেনে থাকি। এবং তার মৌলিক কথাটি ছিল যে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হবে। এই নীতিমালায় বলা হয়েছে যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তিনি এ সময় মৌল আবিষ্কার হয়েছিল 63টা এবং তিনি যে পর্যায় সারণী প্রস্তুত করেন সেখানে ঘর ছিল 66টা। এই যে বাকি যে মৌলগুলো তখনও ছিল না, তিনি ভবিষ্যৎবাণী করেন যে এই বাকি মৌলগুলো ভবিষ্যতে আবিষ্কৃত মৌল দ্বারা এটি পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে এটি সত্য বলে প্রমাণিত হয়। আমরা পর্যায় সারণী যদি এক পলকে একটু দেখে নেই তাহলে এরকম দাঁড়াবে যে পর্যায় সারণীতে আমাদের পর্যায় আছে সব মিলিয়ে 8টি। এখানে 1 2 3 4 6 7 পর্যন্ত আমরা এখানে পাবো। এই তো এইদিকে যে পর্যায়গুলো আছে 7 পর্যন্ত। তো আসলে পর্যায় কোন দিকে কাজ করে? পর্যায় কাজ করে কিন্তু এইদিকে। এটা হলো দ্বিতীয়, এই উপরেরটা হলো প্রথম, তারপরে এটি হলো তৃতীয়, এটা আনুভূমিক বরাবর এটি চতুর্থ, এদিকে হলো পঞ্চম, এদিকে ষষ্ঠ এবং সবশেষে হলো সপ্তম। এই 7টি পর্যায়ের মধ্যে গ্রুপ আছে সব মিলিয়ে 18টি। আমরা 18টি গ্রুপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখানে একটি গ্রুপ, এখানে একটি গ্রুপ, এভাবে 2 3 4 5 6 7 8 9 এবং পরবর্তীতে আমরা আরো বাকি গ্রুপগুলো ইনশাল্লাহ দেখব। সেটি হলো যথাক্রমে 10 থেকে 18 পর্যন্ত। এই 10 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই গ্রুপগুলো এখানে আছে, এই 13 14 15 16 17 এই সবশেষ হলো 18। তো এই গ্রুপগুলোর মধ্যে আমরা পর্যায় হিসেবে যদি মৌলগুলোর সংখ্যা বলি তাহলে ফার্স্ট পর্যায়ে মৌল আছে হলো 2টি, সেকেন্ড এবং থার্ড পর্যায়ে মৌল আছে হলো 8টি করে, ফোর্থ এবং ফিফথ অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আছে 18টি করে মৌল, ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে আছে 32টি করে মৌল। এর মধ্যে আমাদের তৃতীয় শ্রেণীর ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনামের পরে যে 14 14 28টি মৌল এবং ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম সহ সব মিলিয়ে 15 15 30টি মৌলকে যথাক্রমে ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ নামে এদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে। তো পর্যায় সারণীর মোটামুটি এই বৈশিষ্ট্যগুলোর আলোকে পরবর্তীতে যখন পর্যায় সারণী সাজাতে গিয়ে মৌলিক কিছু সমস্যার মুখে আমরা পড়ি সেখানে তখন এই মেন্ডেলিফের সূত্রটি কিন্তু সংশোধন করতে হয় এবং সেই সংশোধন করার ক্ষেত্রে
1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর বিষয়ে প্রস্তাব দেন এবং সেটি পরবর্তীতে গৃহীত হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে পর্যায় সারণীতে আমাদের যে অসামঞ্জস্যতা থাকে, অর্থাৎ সেই অসামঞ্জস্যতা কমপক্ষে দুটি জায়গায় আমরা এখানে খুঁজে পাবো। একটি হলো আয়োডিন এবং টেলুরিয়ামের ক্ষেত্রে। এই যে আয়োডিন এবং টেলুরিয়াম যদি আমরা পারমাণবিক ভর ধরে সাজাই, তাহলে দেখা যাবে যে আয়োডিনের ভর 127, টেলুরিয়ামের ভর হলো 128। তাহলে এরা স্থান বিনিময় করে ফেলে, ফলে হ্যালোজেন গ্রুপে আমরা একটা অসামঞ্জস্যতা দেখা যায়। ঠিক একই রকম প্রবলেম হয় হলো আর্গন। এই যে এখানে আর্গন এবং গ্রুপ 1 এর হলো পটাশিয়ামের ক্ষেত্রে, সেখানে দেখা যায় আর্গন পটাশিয়ামের জায়গায় পটাশিয়াম আর্গনের স্থানে চলে আসে। এর ফলে পর্যায় সারণী সাজানোর যে মৌলিক নীতিমালা সেটি লঙ্ঘন ঘটে। আর এই অসুবিধা দূর করতে গিয়ে আমাদের পারমাণবিক সংখ্যার যে বিষয়টি সেটি পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং 1913 সালে মোসলে এই বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করে। এই পর্যায় সারণী সম্পর্কে মোটামুটি এগুলোই আমাদের মৌলিক অপশনগুলো। আমরা এখন দেখব পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের কি ভূমিকা আছে এবং এর আলোকে কিভাবে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব। তো সেক্ষেত্রে এখানে ফার্স্ট যে মৌলটি নিয়ে আলোচনা আছে তা হলো যে আমাদের পর্যায় বের করা। পর্যায় বের করার বিষয়টি খুবই সহজ। এটি আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যখন লিখব তখন তার কয়টি ইলেকট্রনের স্তর আছে এটি নির্ণয় করব। যেমন এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের ইলেকট্রনের স্তর আছে 4টি। এবং এই 4টি স্তর থাকার অর্থই হচ্ছে যে তার পর্যায় সংখ্যা হবে 4। এইভাবে আমরা অনায়াসে কিন্তু পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি। এরপরে দেখবো হলো গ্রুপ সংখ্যা বের করা। গ্রুপ সংখ্যা বের করতে গেলে আমাদের 3টি রুলস আছে। একটি হলো এস ব্লকের, একটি হলো পি ব্লক, আর একটি হলো ডি ব্লকের সূত্র। আমরা ফার্স্ট এস ব্লকের নিয়মটি দেখব, যেটি গ্রুপ 1 এবং 2 এর বেলায় প্রযোজ্য। সেখানে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন এস অরবিটাল থাকবে, সেই এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেটাই তার হবে গ্রুপ সংখ্যা। আমরা এক্ষেত্রে আরো কিছু মৌলের উদাহরণ দিতে পারি। এখানে 1, 2, 3 নিয়মগুলো আমি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে আমি এখানে উপস্থাপন করছি। আমি যদি এখানে পটাশিয়াম কে উদাহরণ হিসেবে নেই, পটাশিয়াম 19 নম্বর মৌল। তো সেই হিসেবে এর ইলেকট্রন বিন্যাসে আমরা লিখব এস এস পি, এরপরে হলো এস পি এস। এই হলে আমাদের মনে হয় 19 পর্যন্ত হয়ে যাবে, কারণ এসএসপি তে 10 আর পরে এসপিএস এ 10। 1 এখানে করবে 2, এরপরে 2, 3s, 3p, এরপরে 4s, 2, 6, এখানে 6, 2, 2, 1, 6, এই মিলে 19। এখানে দেখবো সর্বশেষ কক্ষপথে আছে এস অরবিটাল এবং সেখানে আছে একটি মাত্র ইলেকট্রন, সুতরাং এর শ্রেণীর সংখ্যা হবে 1। খালি এই পর্যন্ত ক্লিয়ার? এটা এস শ্রেণী ব্লকের। সংখ্যা 1 হবে স্যার? হ্যাঁ, শ্রেণীর সংখ্যা 1 হবে আর গ্রুপ পর্যায় সংখ্যা হবে হলো 4। পর্যায় তো গ্রুপ আর শ্রেণী একই। হ্যাঁ, ওই মানে বুঝতে ভুল হয়ে গেছিল। এদের সর্বশেষ কক্ষপথ যদি এস হয়, এস এর ইলেকট্রন সংখ্যা 1 থাকলে 1 হবে, 2 থাকলে 2 হবে। আমি তাহলে আরেকটি উদাহরণ তোমার জন্য দিচ্ছি, সেটি হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এটি হলো 12 নম্বর মৌল। এখানে
যদি আমি মূল উদাহরণে আসি তাহলে এস পি 10 আর পরে এস নিলি 12 হচ্ছে, তাহলে 1 2 2 এটা হলো 3। এখন যদি আমি উপরে সংখ্যাগুলো বসায় দেই, এটি কত 2 2 6 2 সরি হ্যাঁ 2 হচ্ছে 12। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ হলো 3s। তাহলে যেহেতু এস ব্লক আছে তাহলে এস এ ইলেকট্রন কয়টি আছে? 2টি। সুতরাং দেখো তুমি এটি ম্যাগনেসিয়াম দ্বিতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত। জি স্যার। আর পর্যায় সংখ্যা অনায়াসে বের করতে পারো। পটাশিয়ামের ক্ষেত্রে হলো তোমার এখানে 4 সবচেয়ে বড়, যেটা দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, 4টা ইলেকট্রনের স্তর প্রকাশ করছে, আর এখানে হলো 3, এখানে 3টা ইলেকট্রনের স্তর আছে। সুতরাং যে মৌলের ইলেকট্রন স্তর যতটি তার পর্যায় সংখ্যা ততটি। পর্যায় সংখ্যা বের করা খুবই সহজ, এটাতে তেমন কোনো ব্যতিক্রম নেই। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এখন দেখব হলো পি ব্লক মৌল। পি ব্লকের ক্ষেত্রে মূল বিষয়টি উদাহরণ হিসেবে আমি ফার্স্ট যে মৌলটি প্রায়ই দিয়ে থাকি সেটা হলো অ্যালুমিনিয়াম। আমাদের খুবই চেনা একটি মৌল, এর পারমাণবিক সংখ্যা হলো 13। তাহলে যদি এর ইলেকট্রন বিন্যাসটা আমরা উল্লেখ করি তাহলে কি রকম হবে? এটা হবে এস এস পি, তারপরে এস পি পর্যন্ত হলেই হয়ে যাবে, কারণ এসএসপি তে 10 1 একটু সংখ্যাটা বসাই, এখানে হলো 1 2 2 এরপরে হলো 3 এবং 3 সংখ্যা হিসেবে এখানে 2 2 6 হলো 10 আর এখানে 2 তে হলো 12, এখানে হলো 1, এই হলো 13। তাহলে সর্বশেষ কক্ষপথ হিসেবে আমি এখানে পাচ্ছি হলো এই 3p1 কে। তাহলে এক্ষেত্রে রুলসটা কি? রুলসটা হলো তোমার পি হলে পি এর সাথে এস অরবিটালের ইলেকট্রন যোগ হবে, তার সাথে 10 যোগ হবে। তাহলে ওই রুলসে কি পাচ্ছি আমি? তাহলে এই যে অংশটা এটা পুরোটা যোগ হয়ে যাবে এবং তার সাথে 10 যোগ হবে। তাহলে কি কি হচ্ছে? এস এর হলো 2টা ইলেকট্রন, এস এর ইলেকট্রন কয়টা? পি এর ইলেকট্রন হলো 1টা, এস এর ইলেকট্রন হলো 2টা, আর বাকি হলো 10 যোগ। এই সব মিলিয়ে তুমি দেখো এটা 13 আছে। ঠিক আছে কি? জি স্যার। অর্থাৎ সে পারমাণবিক সংখ্যাও 13 এবং তার অবস্থানটাও 13 নম্বর গ্রুপে আছে। এরপর আমাদের শেষ যে রুলসটা আছে সেটি হলো তোমার ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের খুবই চেনা একটি মৌল আমরা নেব, সেটা হলো লোহা, Fe। এটার পারমাণবিক সংখ্যা হলো 26 অর্থাৎ 26। এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা আঁকাই তাহলে দাঁড়াচ্ছে হলো এস এস পি, তারপরে এস পি এস, এরপরে ডি পর্যন্ত নিলে আমার মনে হয় হয়ে যাবে। তারপরে সংখ্যাগুলো একটু বসে দেওয়া হোক, যেমন এখানে হচ্ছে 1 2 2 3 3 3p 3d, এখানে হলো 4s। ইলেকট্রন বিন্যাসে তো মনে হয় প্রবলেম নেই আশা করি। না স্যার। আচ্ছা 2 2 6 2 6 2 এই সব মিলিয়ে 20। এসএসপি এই যে এইটুকুতে হলো 10, এখানে হলো 10 20, আর তাহলে এখানে 6 হলেই আমার হয়ে যাচ্ছে।
তাহলে এখানকার রুলসটা কি? রুলসটা হলো যে আমার এখানে যোগ করতে হবে দুইটা অপশন, একটা হলো ডি ব্লক, আরেকটি হলো তোমার এস ব্লক। ডি এবং এস যোগ করতে হবে, এখানে 10 লাগবে না। তাহলে ডি ব্লকে ইলেকট্রন আছে 6টি, ইলেকট্রন আছে 6টি, আর এস এ ইলেকট্রন আছে 2টি। সুতরাং এর শ্রেণীর সংখ্যা হবে 8। এবং তুমি দেখো মনে হয় 8 নম্বরই আছে এখানে, দেখছো কি? আর তোমার কাছে বই থাকলে বইটা দেখো। আর দ্বিতীয় অপশন হলো আমরা যদি সর্বশেষ বড় কোয়ান্টাম মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরি, তাহলে 4 হলো সবচেয়ে বই বড়। দেখলাম, বই 80 আছে। বই দেখছি স্যার, বই 80 আছে। 80 আছে। আর সবচেয়ে বড় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটি 4। সুতরাং ওই হিসেবে আমরা পর্যায় সংখ্যা পাবো 4। জি স্যার। তো আশা করি তোমার এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় পর্যন্ত বিষয়গুলো ইনশাআল্লাহ কমপ্লিট হবে। তো আমরা এই পর্যায় সারণীর প্রাথমিক আলোচনা মোটামুটি শেষ করলাম। এখন পরবর্তী ধাপে গিয়ে পর্যায় সারণীর আরো গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে, একটি হলো তোমার বিশেষ করে পর্যায়ভিত্তিক বিভিন্ন ধর্মগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব।